হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপার ইউনিট 2, যে পেপারটা তোমাদের ইউনিভার্সিটিতে AH স্যার পড়িয়ে থাকেন, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, এর 100% কমনযোগ্য সাজেশন কেন বললাম? 100% কমনযোগ্য সাজেশন তো হয় না, তাহলে কেন বললাম? কারণ এখানে তোমাদের ক্লাস নোটস এবং সিলেবাস বিশ্লেষণ করে সাজেশনটা তৈরি করা হয়েছে, তাই আশা করি এখান থেকে তোমরা প্রায় সমস্ত প্রশ্নই কমন পাবে এই ইউনিট থেকে। দেখে নাও প্রশ্ন যেগুলো রাখা হয়েছে, এবং প্রতিটা প্রশ্ন বাংলায় আছে এবং তার নিচে ইংরেজিতে আছে। এবং প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, আমি একটা প্রশ্নের অ্যান্সারও তোমাদের আমি দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে তোমরা প্রশ্নের উত্তরগুলো কিভাবে গুছিয়ে লিখতে পারো। যেমন প্রথম প্রশ্ন এখানে কি আছে, ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণে নিষ্ক্রিয় বিপ্লব এর ধারণাটি আলোচনা করো। নেক্সট আছে, স্বাধীন ভারতের উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য ও যৌক্তিকতাগুলি কী ছিল? প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এর ব্যর্থতা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। একটা বিষয় তোমাদের বলি, তোমাদের ইউনিভার্সিটি থেকে স্যারেরা যে রেফারেন্সগুলো দিয়ে থাকেন, ওই রেফারেন্সগুলো ব্যবহার করেই কিন্তু অ্যান্সার লিখতে হবে তোমাদের পরীক্ষায়। নিজেদের মতো অ্যান্সার লিখলে তোমাদের চলবে না। কারণ তোমরা দেখবে তোমাদের সিলেবাসে যে জিনিসগুলো আছে সেগুলো স্যারেরা কিন্তু অনেক ডিটেলসে পড়াচ্ছেন, এবং কোনোটা বেশি ডিটেলসে পড়াচ্ছেন, কোনোটা কম ডিটেলসে পড়াচ্ছেন, কোনোটার ওপরে বেশি জোর দিচ্ছেন। সেইগুলো তোমাদের কিন্তু ওই যে রেফারেন্সগুলো দিচ্ছেন স্যারেরা, ওই রেফারেন্সের ওপর ভিত্তি করে তোমাদের নোটস লিখলে তবেই তোমরা ভালো নম্বর পাবে। নয়তো তোমরা যত ভালোই লিখো না কেন, রেফারেন্সগুলো যদি না ব্যবহার করে লিখেছো, তাহলে আশা করি তোমরা সেক্ষেত্রে অতটা ভালো নম্বর পেতে পারো না। তাই রেফারেন্সগুলো অবশ্যই তোমরা দেখবে স্যারেরা যে রেফারেন্সগুলো দিচ্ছে। আর আমি তোমাদের যে নোটস রেডি করেছি বা যে নোটস তোমাদের আমি দেখাবো, ওই রেফারেন্স ফলো করেই আমাদের কিন্তু নোটস রেডি করা হয়েছে। আর আমাদের তো অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী ক্লাস করছে। তোমরাও যদি কেউ ক্লাসে যুক্ত হতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে আমাদের অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রের শ্রেণী চরিত্র সম্পর্কে প্রভাবশালী জোট বা রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 1990-এর দশকে ভারতের বাজার অর্থনীতির আগমনে প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রসঙ্গে 1991 সালের নতুন অর্থনৈতিক সংস্কারের প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো, 1966 সালে টাকার অবমূল্যায়ন রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলি কী ছিল? ভারতের রাজনীতির ওপর এর প্রভাব। 6 নম্বর প্রশ্ন, রাজনৈতিক জামানা এবং রাজনৈতিক কর্মদক্ষতার মধ্যে সম্পর্কটি ভারতের অভিজ্ঞতার আলোকে আলোচনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে, দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্ন, হিন্দু রেট অফ গ্রোথ বলতে কী বোঝো? নেক্সট হচ্ছে, ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণে যান্ত্রিকতাবাদী এবং কাঠামো কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মধ্যে মূল পার্থক্য। পরের প্রশ্ন আছে, দেখো, 1980-র দশকে ব্যালেন্স অফ পেমেন্ট সংকট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, শিক্ষা স্বাস্থ্য খাতে বেসরকারীকরণের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে, দেখো, প্রথম পরিকল্পনা কমিশনের প্রধান ফোকাস বা লক্ষ্যগুলি কী ছিল? এবারে তোমরা প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখবে, দেখো, প্রশ্নের অ্যান্সার তোমরা কিভাবে গুছিয়ে লিখতে পারো দেখে নাও। যেমন প্রথম প্রশ্নটা তোমাদের ছিল, ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণে নিষ্ক্রিয় বিপ্লবের ধারণা। অ্যান্সার দেখো, ভারতের রাষ্ট্র ব্যবস্থার শ্রেণী চরিত্র এবং এর বিবর্তনের ইতিহাস বুঝতে হলে নিষ্ক্রিয় বিপ্লব বা প্যাসিভ রেভলিউশন এর ধারণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইটালীয় মার্ক্সবাদী তাত্ত্বিক অ্যান্টোনিও গ্রামসি প্রথম এই ধারণাটি প্রবর্তন করেন, যা পরবর্তীকালে ভারতে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী পার্থ চ্যাটার্জি এবং সুদীপ্ত কবিরাজ ভারতের রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত সফলভাবে ব্যাখ্যা করেছেন। সহজ কথায়, যখন কোনো দেশে পুরাতন সমাজ কাঠামোকে ভেঙে না ফেলে এবং সাধারণ মানুষ প্রত্যক্ষ গণবিপ্লব ছাড়াই উপরিতলার এলিট শ্রেণীর নেতৃত্বে ধীর গতিতে পুঁজিবাদী আধুনিকীকরণ সম্পন্ন হয়, তাকে নিষ্ক্রিয় বিপ্লব বলা হয়। ভারতের রাষ্ট্র তার ক্ষমতা বজায় রাখতে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে এই কৌশলটি গ্রহণ করেছে। আর এইগুলো তোমাদের কিন্তু ওই মূল রেফারেন্স যেগুলো স্যারেরা দিয়েছে, ওগুলো ব্যবহার করে নোটস রেডি করা। দেখো, তোমরা বুঝতেও পারছো, এবং তোমাদের ক্লাস নোটস তোমরা দেখবে তার সঙ্গেও কিন্তু মিলে যাবে।
এবার বলা হচ্ছে দেখো, গ্রামসির তত্ত্ব ও ভারতীয় প্রেক্ষাপট। গ্রামসির তত্ত্ব ও ভারতের প্রেক্ষাপট। অ্যান্তনিও গ্রামসি লক্ষ্য করেছিলেন যে ইউরোপের সব দেশে ফরাসি বিপ্লবের মতো নিচ থেকে উঠে আসা স্বতঃস্ফূর্ত গণবিপ্লব সংগঠিত হয়নি। ইতালির মতো দেশে বুর্জোয়া শ্রেণী সাধারণ মানুষকে বা কৃষক শ্রমিককে রাজনৈতিকভাবে সংগঠিত না করেই রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। তারা পুরাতন সমাজতান্ত্রিক প্রভুদের সঙ্গে আপোস করে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওপর থেকে সংস্কার চাপিয়ে দিয়ে আধুনিকরণের পথে হেঁটেছিল। ভারতের ক্ষেত্রেও আমরা দেখি স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তী রাষ্ট্র গঠন প্রক্রিয়াটি মূলত জাতীয়তাবাদী এলিট এবং আমলাতন্ত্রের নেতৃত্বে পরিচালিত হয়েছে। এখানে কৃষক ও শ্রমিক শ্রেণীকে অংশগ্রহণ থাকলেও আন্দোলনের রাজ ছিল উচ্চবর্গের হাতে। ফলে 1947 সালে ভারতের যে পরিবর্তনগুলো এসেছিল তা ছিল মানে গ্রামসির ভাষায় উপর থেকে চাপিয়ে দেওয়া পরিবর্তন, যেখানে সমাজের নিচুতলার মানুষের মানে সক্রিয় অংশগ্রহণ ছিল সীমিত এবং নিয়ন্ত্রিত। পরের পয়েন্ট কি বলা হচ্ছে, পরিকল্পিত ও আধুনিকীকরণের রাজনীতি। স্বাধীনতার পর ভারতের রাষ্ট্রনেতারা বিশেষ করে জওহরলাল নেহরু যে উন্নয়নের মডেল গ্রহণ করেছিল তা ছিল এই নিষ্ক্রিয় বিপ্লবেরই একটি প্রধান হাতিয়ার। পার্থ চ্যাটার্জির মতে ভারতের পরিকল্পনা কমিশন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কেবল অর্থনৈতিক উন্নয়নের দলিল ছিল না, বরং এগুলি ছিল রাষ্ট্রের বৈধতা অর্জনের একটি রাজনৈতিক কৌশল। রাষ্ট্র নিজেকে একটি নিরপেক্ষ এবং আধুনিক সত্তা হিসাবে তুলে ধরেছিল যা সমাজের সকল শ্রেণীর মঙ্গলের জন্য কাজ করবে। রাষ্ট্র ভারী শিল্পায়ন এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নের কথা বলেছে, কিন্তু তা করতে গিয়ে বিদ্যমান সমাজ ও কাঠামো বা শ্রেণী সম্পর্কে অমূল ধ্বংস করেনি। গ্রামসি যাকে ওয়ার অফ পজিশন বা অবস্থানগত যুদ্ধ বলেছে, ভারত রাষ্ট্র সেই পথেই হেঁটেছে, অর্থাৎ সরাসরি সংঘাত বা বিপ্লবের পথে না গিয়ে ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নিজের আধিপত্য বিস্তার করা এবং জনগণের সম্মতি আদায় করা। বাকি তোমরা পোর্শনগুলো দেখে নাও কিভাবে অ্যান্সারগুলো তোমাদের জন্য রেডি করা হয়েছে। যেমন এখানে কি বলা হয়েছে, ভারতের এই জোটটি মূলত তিনটি শ্রেণীর সমন্বয়ে গঠিত: একচেটিয়া পুঁজিবাদী বা শিল্পপতি, ধনী কৃষক বা গ্রামীণ ভূস্বামী এবং আমলাতন্ত্র। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের জন্য রেডি করা হয়েছে। তাই তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো।